নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে তালা। ক্লাস পরীক্ষা বন্ধ, মাসে মাসে নয় এককালীন পেনশন চান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি না মানলে লাগাতার কর্মসূচি। আজকে যদি এই প্রজ্ঞাপন মেনে না হয়, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়কে সরকারের অধিদপ্তরে পরিণত করবে। একই রাষ্ট্র, একই প্রতিষ্ঠান, একই বিভাগ, একই পোস্ট, একই পদ, তাহলে দুটো আইন চলে কি করে? পাবলিক বিশ্ববিদ্যালয়কে তো ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা ছিল না, হঠাৎ করে কেন এটা করা? সরকারি প্রতিষ্ঠান যে সুবিধাটা পাচ্ছে সেটা কেন আমরা পাবো না? আমাদের ভবিষ্যৎ যে আমরা পেনশনে যে একটা মোটা অঙ্কের কিছু পাইয়া এই থেকে আমরা জীবনযাপন করব। শিক্ষকদের আন্দোলনের জেরে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। শিক্ষকদের কর্মবিরতির ফলে ডিন অফিস বন্ধ আছে। ডিন অফিস বন্ধ থাকলে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভর্তি কার্যক্রম হয় না। শেষ বর্ষের শেষ সেমিস্টারে আমার পরীক্ষাটা এখনই হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমার পরীক্ষাটা আটকে গেল। ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, যে কারণে আমরা পিছিয়ে পড়ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুর সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বর্ষণে বন্যার শঙ্কা, পাহাড়ি ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ। রাজধানীতেও বৃষ্টি, বজ্রপাতে নড়াইলে ৩ জনের মৃত্যু। সড়ক মহাসড়কে ব্যাপক উন্নতি হলেও গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগেনি আলোর ছটা। অন্ধকারে চাঁদাবাজ ছিনতাইকারীদের রাজত্ব। লেন বিভাজন না থাকায় ঘটছে দুর্ঘটনা। এবং ঘূর্ণিঝড় বেরিলের কবলে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা বার্বাডোসে আটকা পড়েছেন ভারতীয় ক্রিকেটার সহ ৭০ জন। বিমানবন্দর বন্ধ থাকায় বিশেষ বিমানেও আনতে পারছে না বিসিসিআই। পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে অচল সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তাদের দাবি, আগামী দিনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন। মাসে মাসে নয় এককালীন পেনশন চান শিক্ষকরা। সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জটসহ একাডেমিক ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাসরুমে ঝুলছে তালা। খোলার দিনেও বিশ্ববিদ্যালয়ে নেই চিরচেনা সেই ব্যস্ততা। বিভাগের অফিস রুমও বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি একাডেমিক ভবনে নীরবতা। বন্ধ কেন্দ্রীয় লাইব্রেরিও। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়। কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। তাই এই স্কিমের কারণে আগামী দিনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন। তাদের দুরভিসন্ধি জন্যই আজকে আমাদেরকে এই অবস্থার মধ্যে আসতে হয়েছে। দলমত নির্বিশেষে সব শিক্ষকরাই এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, এই আন্দোলন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়। এই স্বায়ত্তশাসন রক্ষার জন্য যে অপচেষ্টা ভেতরে হয়েছে, আজকে যদি এই প্রজ্ঞাপন মেনে না হয়, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়কে সরকারের অধিদপ্তরে পরিণত করবে। আমার যে সন্তানটি যখন 1 জুলাই যোগদান করবে একই বিভাগে, তাহলে একই রাষ্ট্র, একই প্রতিষ্ঠান, একই বিভাগ, একই পোস্ট, একই পদ, তাহলে দুটো আইন চলে কি করে? এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জটের শঙ্কা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় সেশন জটে ভুগবেই, তবে আমি মনে করি যে আন্দোলনটা বেশি দিন থাকবে না। এরকম আন্দোলন চলতে থাকে, ক্লাস আমাদের বন্ধ থাকে, সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে পড়বো, এটা স্বাভাবিক। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুধু ঢাকাতেই নয়, আন্দোলনে নেমেছেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বৃষ্টি মাথায় নিয়ে ক্যাম্পাসে
পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনড় তারা। বৃষ্টি মাথায় নিয়েই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দেশের বৈরী আবহাওয়াতেও সোমবার সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকেরা। এতে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক দাবি করেন আন্দোলনকারীরা। এ ধরনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সহ নানা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে দেশের সব বিশ্ববিদ্যালয়। বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে জানানো হয়। শিক্ষকতা যদি এইভাবে নানাভাবে সমালোচিত হতে থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা দেখব যে জাতি নতুন নতুন মেধাবীদেরকে এই পেশায় পাবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়কে তো ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা ছিল না, হঠাৎ করে কেন এটা করা? সরকারি যে নিয়মকানুন, সকল নিয়মকানুনের আওতায় আমরা আছি। তাহলে কেন আমরা সরকারি প্রতিষ্ঠান যে সুবিধাটা পাচ্ছে সেটা কেন আমরা পাবো না? আমাদেরকে কর্মসূচির মধ্যে থাকা বা পেনশনের মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে আবারও ঠেলে দেওয়া হচ্ছে একটা সামাজিকভাবে অনিরাপদ একটা স্থান। প্রত্যয় স্কিমটা নিয়ে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে যে ধরনের নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী সেটার যথার্থ ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে বলেও উল্লেখ করেন আন্দোলনকারী শিক্ষকরা। সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের জীবনমান ব্যবধান এবং বেতন বৈষম্য ঠেকাতেই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন এমন অভিযোগ তাদের। এতে শিক্ষকদের মানহানি করা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। 1 জুলাইয়ের পর যারা শিক্ষকতায় ঢুকবেন তাদের জন্য আলাদা নিয়ম, আর বাকিদের জন্য আলাদা নিয়ম মানতে নারাজ তারা। সরকারি কর্মচারী, কর্মকর্তা যারা এখানে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছি, আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। যতদিন না আন্দোলন চলবে ততদিন আমরা ক্লাসে ফিরে যাব না। আমরা আশা করছি যে ওনারা নিশ্চয়ই 2 দিনের মধ্যে একটা ইতিবাচক পদক্ষেপ নিশ্চয়ই নেবে। নতুন অর্থ বছরের শুরুর দিন থেকেই চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়, যেখানে স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনে অঙ্গ প্রতিষ্ঠানের চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। কনক আজাদ, সময় সংবাদ। শিক্ষকদের আন্দোলনের খবর জানাতে এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন সজল, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আব্দুর রশিদ জীবন এবং বুয়েটে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি শুরু হতে যাচ্ছে সজলের কাছে। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের যে প্রজ্ঞাপন সেটি প্রত্যাহারের দাবি, এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডের অন্তর্ভুক্ত, তাছাড়া শিক্ষকদের যে বেতন স্কেল সেটি স্বতন্ত্র করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি এবং যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। সারা দেশের ন্যায় খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু আজ থেকে এই কর্মসূচি শুরু করেছেন এবং আমরা দেখেছি দুপুর 12টা থেকে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাফেটেরিয়া রয়েছে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারই অংশ হিসেবে আপনারা দেখছেন শিক্ষক বিভিন্ন ডিসিপ্লিনের যারা শিক্ষক রয়েছে তারা এই জায়গাটিতে অবস্থান কর্মসূচি এবং তারা কিন্তু শিক্ষকদের সাথে কথা বলছেন, তাদের দাবি আদায়ের তারা যে আন্দোলন সেটি কিন্তু গড়ে তুলেছেন। এছাড়া আমরা দেখেছি সকাল 9টার দিকে তারা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের যে অদম্য বাংলা রয়েছে সেখানে কিন্তু একত্রিত হয়েছেন এবং তাদের যে দাবিগুলো সেটি কিন্তু অন্যান্য শিক্ষকদের সামনে কিন্তু তুলে ধরেছেন। এছাড়া আমরা দেখছি তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেটি কিন্তু নৈতিক দাবি কথাই তারা দাবি করছেন এবং তারা চান না যে শিক্ষকরা এই আন্দোলনে আসুক। তারা বারবার কিন্তু তাগাদা দিয়েও কিন্তু তাদের যে কর্মসূচি বা তাদের যে এই দাবি সেটি কিন্তু না মানার কারণে আজকে তারা এই ক্লাস বাদ দিয়ে এই কর্মসূচির মধ্যে গিয়েছেন। এছাড়া কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল ধরনের পরীক্ষা, ক্লাস এগুলো কিন্তু বর্জন করা হয়েছে। আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সঙ্গে, শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই কর্মসূচি যদি দীর্ঘদিন হয় তাহলে কিন্তু তাদের সেশন জট সহ কিন্তু বিভিন্ন যে পড়াশোনার গ্যাপ সেটি কিন্তু হতে পারে। তারাও যেটি চান যে শিক্ষকদের এই দাবি দ্রুত মেনে নিয়ে যেন এই যে তারা যেন ক্লাসে ফিরতে পারেন, তাদের জন্য পড়াশোনাটা যেন
স্বাভাবিক হয় সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং শিক্ষক নেতারা যেটি বলছেন তারা কিন্তু তাদের জন্য এই দাবিটা মূল মুখ্য বিষয় না, তারা যেটি বলছেন ভবিষ্যতে যারা শিক্ষার্থী রয়েছে, যারা আগামী দিনে শিক্ষক হবে, তারা যেন এই যে দুর্ভোগের মধ্যে না পড়েন, তার জন্য শিক্ষক পেশায় যেন আসতে পারেন, সব মিলিয়ে কিন্তু তারা ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু তারা এই ধরনের আন্দোলনে নেমেছে বলে তারা দাবি করছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের কর্মসূচির তার সর্বশেষ। আমরা যেতে চাই রংপুরে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। মূলত 3 দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবং এই 3 দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পেনশন স্কিমের যে সেটি আসলে প্রত্যাহার করতে বলছেন, এবং একই সাথে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তকরণ। এবং আমরা যেটি দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটি বলছেন যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল কাঠামো প্রবর্তনের দাবি তারা জানিয়েছেন। এবং এই 3 দাবিতে তারা গেল 3 মাস ধরে কিন্তু আসলে যে কর্মসূচিগুলো পালন করছিলেন সেগুলো ছিল কিন্তু কিছুদিন পর পর আসলে 1 ঘন্টা করে হচ্ছে তারা অবস্থান কর্মসূচি করছিলেন। এবং আজকে কিন্তু আমরা যদি দেখছি যে আজকে থেকে কিন্তু একেবারেই আসলে তারা একেবারে সারাদিন আসলে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য তারা এই কর্মসূচি পালন করছে। এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু বিড়ম্বনাগ্রস্ত। শিক্ষক সমিতির নেতারা বলছেন যে তাদের এই বেতন স্কিম যেটি রয়েছে সেটি আসলে প্রত্যাহার করলেই তারা আসলে এই তাদের যে আন্দোলন সেটি তারা প্রত্যাহার করে নেবে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। শিক্ষকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সমসাময়িক ইস্যুতে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সরাসরি যাচ্ছে সেখানে। বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল? তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইড করে গেছে। এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে। আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন, সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব। এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে, অতিরিক্ত প্রডিউস করতে পারবো, আমরা রফতানিও করতে পারবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে? এখানে তো পুরোটাই আমরা লাভবান হব। কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে, সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, 2 দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামি চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, 3 নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস। অর্থাৎ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান দিয়ে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। আরেকটি জিনিস আপনাদের বলি, এই সমঝোতা স্মারকে 4 নম্বর ধারায় বলা আছে সুস্পষ্টভাবে, বলছে কি, দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপল উইদিন বাংলাদেশ and India shall be subject to the relevant national laws, regulations and administrative provisions. অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে।
গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজিওনাল কানেক্টিভিটির মাধ্যমে। আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে, আলাদা হয়েছে। গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে, কানেক্টিভিটির মধ্যে আসতে যাচ্ছে। আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে। আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব, নেপাল ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে, আমাদের পোর্টগুলি লাভজনক হবে। আমরা নেপাল থেকে ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসবো। এটা একটা ওভারঅল কানেক্টিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয়। সেইটিকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে। এবং দেখেন, শুধু এইটি না, আমি আরও কতগুলো জিনিস এখানে উল্লেখ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও কতগুলো যে অর্জন আছে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, সেটাও বলি। এই যে সমুদ্র সীমা, এটা কে জয় করেছেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিএনপি জামাত ক্ষমতায় ছিল, কখনো তো উদ্যোগও নেয়নি। ভারতের সাথে এইটা মিয়ানমারের সাথে জয় করেছেন থার্ড পার্টিতে যে, এবং শুধু জয় করে দখলে নেননি, উনি এটা সুরক্ষার জন্য সাবমেরিন কিনে এনেছেন। এবং খেয়াল করে দেখুন কোথা থেকে এনেছেন, চাইনিজ সাবমেরিন এনেছেন। আপনারা জানেন যে ভারতের সাথে চায়না দ্বিপাক্ষিক কিছু টেনশন আছে, তারপরও জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখানে কম্প্রোমাইজ করেননি। তো এটা কি নতজানু পররাষ্ট্রনীতি বলে এটাকে? আর কিভাবে নতজানু পররাষ্ট্রনীতির সংজ্ঞা আপনি সংজ্ঞায়িত করবেন? তো বিএনপি জামাত তো মানে সাবমেরিন কেনা তো পরের কথা, তারা তো এই আরবিট্রেশনে যে আমাদের যে ম্যারিটাইম বাউন্ডারি, সমুদ্র সীমা, এটা তো তারা কোনো উদ্যোগই নেয়নি। তারপর আপনি আসেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 15 বছরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছি ভারতের সাথে। আমরা আমাদের স্থল সীমার বিরোধ নিষ্পত্তি করেছি, এবং এই নিষ্পত্তির ফলে একটি কথা অনেকে বলে না, আমাদের যে আয়তন বাংলাদেশে, সেখানে 10,500 একর জমি যুক্ত হয়েছে, আমরা লাভবান হয়েছি। এটাকে নতজানু পররাষ্ট্রনীতি বলে? 47 সাল থেকে এই সমস্যায় গিয়েছিল। বাংলাদেশের পুরো আমলে বিএনপি তো কতবার ক্ষমতায় ছিল, কোন উদ্যোগ তারা নিয়েছিল? নিষ্পত্তি করতে পেরেছে? বঙ্গবন্ধু কন্যা শুধু নিষ্পত্তি করেননি, বাংলাদেশকে লাভবান করেছেন। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ছাড়া আমি যদি এভাবে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ, ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরার পালাটানা প্রজেক্ট থেকে সবচেয়ে কম দামে আমরা বাংলাদেশে নিয়ে আসি। একটু খোঁজ করে দেখেন, বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন করতে যে কস্ট পড়ে ডিজেলে, ফার্নেস অয়েলে বা অন্যান্য জ্বালানিতে, তার চেয়ে কম দামে কিন্তু আমরা বিদ্যুৎটা ওখান থেকে আনি, কারণ ওটা গ্যাস ভিত্তিক। এবং ত্রিপুরাতে যে গ্যাস আছে, সেই গ্যাসের চাহিদা কম নর্থ ইস্টে। তো আমরা কিন্তু ঠিকই বাংলাদেশের মানুষকে লাভবান করার জন্য বঙ্গবন্ধু কন্যা ভারত থেকে এটা এনেছেন। এই কথাগুলো তারা বলে না। গঙ্গার পানি চুক্তি কে করেছে? বেগম খালেদা জিয়া তো ভুলেই গেছিলেন এই কথা তুলতে। শেখ হাসিনাই তো গঙ্গার পানি চুক্তি করেছেন 30 বছরের জন্য। তো শেখ হাসিনাই আজকে নতজানু পররাষ্ট্রনীতি দেখাচ্ছেন। তারপরে দেখেন, ইভেন তিস্তার কথাও যদি বলি, তিস্তা আমরা এখন পর্যন্ত চুক্তিটা হয়নি, কিন্তু এই তিস্তার কথা নিয়ে এত আলোচনা কেন? কারণ শেখ হাসিনা তিস্তার জন্য ভারতকে বলেছে আমরা নেগোশিয়েট করছি, আমরা তুলেছি। বিএনপি আমলে আপনাদের কি মনে পড়ে একবারও তারা তিস্তার কথা কোনো ফোরামে তুলেছিল? ওরা তো কথাই তুলে নেই, তিস্তা নিয়ে তো কোনো বার্গেনিংয়ে যায়নি। আজকে আমরা তো তুলেছি, আমাদের 10টা অ্যাচিভমেন্ট আছে, 2টো হয়তো এখনো আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু এটা যদি হয় শেখ হাসিনা হাত ধরে হবে। বিএনপি ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তোলে নেই, আগামী দিনও তুলবে না। ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে, এবং বিকৃতভাবে, অসত্য এবং মিথ্যাচারের মাধ্যমে। বিএনপি আপনাদের চিন্তা নত জানু বলে আপনার আঞ্চলিক যোগাযোগ তথা রিজিওনাল কানেক্টিভিটি তার বিরোধিতা করেন। এই জন্য আমরা যখন সাবমেরিন কেবল ফ্রি অফ কস্ট পাচ্ছিলাম, আপনারা এটা নেন নাই, বাংলাদেশের মানুষকে শত হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন করেছেন। মিয়ানমার যখন আমাদের বাংলাদেশের উপর দিয়ে ভারতে গ্যাস রপ্তানি করতে চেয়েছিল, সেটিকেও আপনারা করতে দেননি। এটি করতে কিন্তু বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে গ্যাস পেত এই চুক্তির আওতায়। আজকে এই গ্যাস পুরোটা কিন্তু চায়না নিয়ে চলে যায়, অথচ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, আপনাদের যে মানে সততার যে মানদণ্ড, সেটিও নতজানু, এবং এতটাই নতজানু যে আপনার মানুষকে বিকৃতভাবে তথ্য উপস্থাপন করে, খণ্ডিতভাবে উপস্থাপন করে মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে। এবং দুঃখজনক হচ্ছে আপনাদের মানে এটাকে আমি জানি না কিভাবে ব্যাখ্যা করব, এটা আমার মানে
অদ্ভুত লাগে যে বিষয়গুলি আপনারা কখনো চিন্তাও করেন নাই, তোলেন নাই, সেগুলোতে আওয়ামী লীগের একটির পর একটি অর্জন আছে, অথচ আপনার নির্লজ্জের মতন সেগুলো সমালোচনা করেন। আপনাদের তো ব্যক্তিত্ব নয় যেন, ন্যূনতম লজ্জা শরম থাকলে এগুলো নিয়ে কথা না বলে ভবিষ্যতে কি করবেন সেই বিষয়গুলো জাতিকে বলতেন। ধন্যবাদ আপনাদের। সচিবালয়ের সমসাময়িক বিষয় সহ ভারতের সঙ্গে রেল সমঝোতার বিষয়ে সচিবালয়ে এতক্ষণ কথা বলছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ঢলে সিলেটের বিভিন্ন নদ নদীতে বাড়ছে পানি। গোয়াইনঘাটের প্রধান দুটি সড়ক উপচে পানি প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং বান্দরবান শহরের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় আছেন এনে জাকির। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, সিলেটে তৃতীয়বারের মতো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এর কারণ হচ্ছে কি, ভারতের যে চেরাপুঞ্জি সহ মেঘালয়ের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের ফলে সেই সিলেটে যে নদীগুলোর নামে সারি নদী, সারিগাং কিংবা অন্যান্য সুরমা, কুশিয়ারা সব নদীর পানি বাড়তে শুরু করেছে। আমি যেই জায়গা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সারি নদী। সারি নদী এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে গোয়াইনঘাট সহ এই এলাকার নির্মাঞ্চল তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীর দুই কুল পানিতে ডুবে গেছে এবং এই মুহূর্তে সুরমা নদীর পানি কানাইঘাটে প্রায় 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় এবং সিলেটে 104 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সুরমা, কুশিয়ারা, সারিগাং, ডাউকি, পিয়াইন সহ সবকটা নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণ হচ্ছে কি, এই নদীগুলো সব ভারত থেকে মেঘালয় এবং আসামের বিভিন্ন জায়গা থেকে নেমে আসছে এবং ভারতের মেঘালয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অতি বৃষ্টি হচ্ছে। এর ফলে এই পানি নদ নদীর পানি বেড়ে যাচ্ছে এবং সিলেটেও বৃষ্টি হচ্ছে। কিছু সময় আগের থেকেও বৃষ্টি শুরু হয়েছে, 2:15 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সবকিছু মিলে এই আষাঢ়ের মধ্য আষাঢ়ে এখন আবারও একটি বন্যা যদি দেখা দেয়, বন্যা আশঙ্কা দেখা দিয়েছে এবং ঝড় পানি উন্নয়ন বোর্ডের ঝড় যেই পূর্বাভাস কেন্দ্র, সেই পূর্বাভাস কেন্দ্র বলছে যে 72 ঘন্টায় এই এলাকায় মুষলধারে বৃষ্টি হবে এবং অতি বৃষ্টি, ভারী বৃষ্টি, সব বৃষ্টি কিন্তু এই এলাকা দিয়ে প্রবাহিত হবে। এর কারণে সিলেটের নদ নদীর পানি বেড়ে যাবে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে আমরা দেখেছি গোয়াইনঘাট, কানাইঘাট, আমরা খবর পেয়েছি গোয়াইনঘাট এবং কানাইঘাট দুইটি উপজেলা বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে গেছে এবং সিলেট নগরীর আশেপাশে এলাকার পানি বাড়ছে। কারণ হচ্ছে কি, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টও বেশ বৃদ্ধি পেয়েছে 24 ঘন্টায় এবং 24 ঘন্টায় এই সিলেটের পানি বৃদ্ধি পাওয়ার ফলে সিলেটের যে 13টি উপজেলা এবং নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত 17 তারিখের বৃষ্টি অর্থাৎ ঈদের দিন থেকে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, পাহাড়ি ঢল নেমেছে, সেই সমস্ত জায়গায় আবার নতুন করে বন্যা দেখা দিবে এবং গত মাসের 27-28 তারিখ থেকে একটি বৃষ্টি হয়েছে এবং উজান থেকে পানি নেমেছে। পরবর্তীতে দ্বিতীয়বার 17 তারিখ রাত্রে থেকে বৃষ্টি হয়েছে এবং এবার আবার বৃষ্টি হয়েছে। মোটামুটি বলা যায় তৃতীয়বার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আমাকে বিভিন্ন প্রশাসনে বলা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলো নতুন করে আবার খোলা হয়েছে। মোটামুটি এই ছিল সিলেটে যে নতুন করে তৃতীয়বারের মতো বন্যা আশঙ্কা দেখা দিয়েছে তার খবর। এবার সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান। এবার পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, আর উত্থানের সুযোগ নেই। তবে জঙ্গিবাদের মতাদর্শ প্রচার থেমে নেই। ভার্চুয়াল প্ল্যাটফর্মে তৎপরতা চ্যালেঞ্জিং। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কয়েক বছরের বিচ্ছিন্ন কিছু হামলার পর বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় 2016 সালের 1 জুলাই। সোমবার সকালে রাজধানীর গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে সন্ত্রাসী হামলার 8 বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। বলেন, বাংলাদেশে আর জঙ্গিবাদের উত্থান হবে না, জঙ্গি নিয়ন্ত্রণে র্যাব পুরোপুরি সক্ষম। আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই
এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পরে স্পেশাল ব্রাঞ্চ প্রধান মনিরুল ইসলাম বলেন, দেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে। তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। ফলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনো আছে। শ্রদ্ধা জানানো শেষে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে অন্য যে কোনো দেশের চাইতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিকে হোলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালি, জাপান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাও সোমবার দুপুরে হোলি আর্টিজান ভবনের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গেল কয়েক বছরে সড়ক মহাসড়কের ব্যাপক উন্নতি নিঃসন্দেহে চোখে পড়ার মতো। তবে যথাযথ স্থানে সড়কবাতির অভাবে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অন্ধকারকে কাজে লাগিয়ে চাঁদাবাজ আর ছিনতাইকারীদের অপকর্মে অতিষ্ঠ পরিবহন চালক, যাত্রী সবাই। আল আমিন তুষারের রিপোর্ট। পরিসংখ্যান না থাকলেও এমন সব ঘটনার শিকার কিংবা প্রত্যক্ষদর্শীদের অভিযোগের তীর পর্যাপ্ত সড়কবাতি না থাকা আর হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতার দিকে। 12টা-1টার সময় এখানে আসলে আসলে ছিনতাই জিনিসটা অনেক বেশি বেড়ে যায়। রাস্তার ভিতরে নামাই দিচ্ছে, আমরা এই রাত্রে বাতি নাই, কিছু নাই, আমরা কি করব। শুধু ছিনতাই কিংবা চাঁদাবাজি নয়, পর্যাপ্ত সড়কবাতির অভাবকে রাতের দুর্ঘটনাগুলোর কারণ হিসেবে দেখছেন অনেকে। অন্ধকারের জন্য আর লাইট মাইট কিছু নাই, পট করে উড়ে মোবাইল পেটের মধ্যে আঘাত করে দেয়, ছুরি মেরে দিয়ে। তো এখানে আমরা অসহায়, এরা আসে এদের মতো ব্যাস নিয়ে জায়গা, এদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই। সড়কের এই ঘুটঘুটে অন্ধকার বলে দেয় এই সড়ক কতটা অনিরাপদ। যেখানেই গাড়ি কিছুটা হলেও ধীরগতির হচ্ছে সেখানেই দেখা দিচ্ছে বিপদ। আর সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে আলোর ব্যবস্থা করা। গুরুত্ব বিবেচনায় মোড় এবং জনাকীর্ণ স্থানগুলোকে দ্রুত সড়কবাতির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। সঙ্গে উন্নত বিশ্বের মতো মহাসড়কে এন্টিগ্লেয়ার ডিভাইস বসালে রাতের দুর্ঘটনা কমে আসবে বলেও মত তাদের। শুধু সড়কের দিকে দেখছি, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু চিন্তা করতে হবে। নকশা যখন করছি, পরিকল্পনা যখন করছি, কোন কোন জায়গায় আসলে আলোকবাতি বসাতে হবে এবং কোন কোন জায়গায় বসানো যাবে না, এটা চিন্তা ভাবনা করেই নকশাটা হবে এবং সেভাবে বাস্তবায়ন করতে হবে। স্পর্শকাতর জায়গা, পথচারী চলাচল বেশি, বাস স্টপেজ আছে অর্থাৎ যাত্রী উঠানামা করবে, ওই জায়গাগুলিতে আসলে আলোকিত করতেই হবে। এদিকে হাইওয়ে পুলিশের দাবি, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমাদের নজরদারির কারণে, আমাদের প্রযুক্তি ব্যবহারের কারণে, আমাদের পেট্রোলিংয়ের কারণে এবং যে কোনো ঘটনা ঘটলেই তো আমরা মামলা নিচ্ছি, তদন্ত করছি এবং অপরাধীরা ধরা পড়ছে, আইনের আওতায় আসছে। সড়ক মহাসড়কের অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়নে যোগাযোগ খাতের মতো সড়কের জননিরাপত্তা নিশ্চিত করতে অচিরেই পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হলে মহাসড়কে অপরাধ দ্রুত কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমে দুর্নীতির অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান শুরু করে। চলতি বছরের শুরুতে কোন প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠান থেকে 15টি ব্রাহ্মা জাতের গরু সাদিক এগ্রোকে দেওয়া হয়েছে সে বিষয়েও খোঁজ নিচ্ছে দুদক। ব্রাহ্মা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন সাদিক এগ্রোর ইমরান। সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় গো প্রজনন কেন্দ্রে। নিজেদের জালিয়াতির মাধ্যমে আমদানি করা গরু 3 বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কারসাজির মাধ্যমে নিলামে অংশ নিয়ে ফিরিয়ে নেয় সাদিক এগ্রো। এই অভিযোগ তদন্তে আজ অভিযানে যায় দুদক। নতুন অর্থ বছরের শুরুর দিনে ক্রেতার জন্য বাজারে নেই সুখবর। একদিকে সিন্ডিকেটের আধিপত্য, অন্যদিকে 10 দিনের ব্যবধানে বাজারে দাম বেড়েছে ব্রয়লার মুরগির কেজিতে অন্তত 20 টাকা।
স্বস্তি নেই ডিম, সবজি সহ আলু পেঁয়াজের দামেও। বাজেটের প্রথম দিন বাজেট তো এই জন্যই মানুষকে শেষ করে হেরবে বাজেট করছেন। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। দেশে গড় মূল্যস্ফীতি এখন 10% ছুঁই আর সরকারের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য 6.5%। এই অবস্থায় নতুন অর্থ বছরের শুরুর দিনে বাজারে নেই কোনো সুখবর। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে 1 কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 টাকায়। শসা, বেগুন আর করলার কেজি উঠেছে সেঞ্চুরিতে। 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে বাজারে সরবরাহ কমায় দাম চড়া। নিত্য প্রয়োজনীয় জিনিস স্বস্তিদায়ক কোনোটাই না। এই বেগুন হচ্ছে 100 টাকা কেজি। বর্তমানে সবজির বাজার আপনার আগুন। শুধু সবজি না, আপনার সাথে সাথে আপনি মুরগি দেখেন, খাসি দেখেন, সবকিছুর দামই অনেক বাড়ছে। অ্যাজ এ স্টুডেন্ট আমাদের জন্য খুব এটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সংরক্ষণ করতে না পারায় ভরা মৌসুমে কৃষক কম দামে বাজারে ছেড়ে দেয় পেঁয়াজ। তাতেই দামে কিছুটা স্বস্তি হলেও এখন চোখ রাঙাচ্ছে পেঁয়াজের ঝাঁজ। কেজি ঠেকেছে সেঞ্চুরিতে। আর আলু রেকর্ড ছাড়িয়ে বিক্রি হচ্ছে 65 টাকায়। যে পেঁয়াজটা আপনার সিন্ডি হয়ে গেছে, 70 টাকা 100 হয়ে গেছে। পাইকারি পর্যাপ্ত বলতেছে মালের আমদানি কম, এই কারণে মালের দাম বেশি। 2 সপ্তাহ আগেও 1 কেজি ব্রয়লারের দাম ছিল 160 টাকা। সোমবার বাজারে বিক্রি হচ্ছে 190 টাকায়। ক্রেতার অস্বস্তি বাড়ছে ডিমেও। বৃষ্টিটা হইলে যে ডিমের দাম সবসময় একটু চাহিদা দেয়, কেন ফার্মতে ডিম আনো জানা। লোকালে যে সমস্ত খামারিরা ছিল এরা মুরগি পালন করতো, তাহলে মুরগির বাজার সবসময় নিয়ন্ত্রণে থাকতো। লালগুলো আছে 150 টাকা ডজন, তাহলে মানে যত দিন যাচ্ছে বাড়তেই আছে। দেশের বাইরের খবর। 4 জুলাইয়ের ব্রিটিশ নির্বাচনে ভরাডুবি হতে চলেছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। অন্যদিকে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ঘনিয়ে এসেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। 4 জুলাই ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে দেশটির 2 প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ ও লেবার পার্টির। ব্রিটিশ ভোটাররা বেছে নেবেন তাদের পরবর্তী প্রধানমন্ত্রীকে। তবে এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিশাল ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ। অর্থাৎ ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গেল 14 বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছেন কনজারভেটিভরা, কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে অসন্তুষ্ট হয়ে উঠেছেন তা জরিপের পূর্বাভাসগুলোতেই যেন স্পষ্ট। জরিপ বলছে আসন্ন সাধারণ নির্বাচনে ঐতিহাসিক সমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বিপরীতে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের দল। যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে পার্লামেন্টে 650টি আসনের মধ্যে 422 থেকে 456টি আসন পেতে পারে লেবার পার্টি। বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা 72 থেকে সর্বোচ্চ 140টি আসনে জয়ের দেখা পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম। এদিকে ফ্রান্স ভিত্তিক জরিপ সংস্থা ইপসসের বিশ্লেষণ অনুযায়ী ব্রিটিশ নির্বাচনে 453 আসন জিতে ইতিহাস গড়তে চলেছে লেবার পার্টি। অন্যদিকে কনজারভেটিভরা পেতে পারে বড়জোর 115 আসন। এই পূর্বাভাস সত্য হলে 14 বছর পর ক্ষমতায় ফিরবে স্টারমারের দল। অন্তরা সেন, সময় সংবাদ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন বেরিল। স্থানীয় সময় সোমবার ভোরে ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানতে পারে ক্যাটাগরি 4 মাত্রার এই হারিকেন। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ক্যারিবীয় অঞ্চলের মৌসুমের প্রথম হারিকেন বেরিল। গভীর নিম্নচাপ থেকে ক্রমে শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে। মার্কিন সংবাদ মাধ্যম বলছে বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন। হারিকেন মোকাবিলায় এরই মধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি শুকনো খাবার সংগ্রহে বিভিন্ন সুপার শপে ভিড় করছেন দ্বীপের বাসিন্দারা। এছাড়া আপৎকালীন পরিস্থিতির জন্য মজুদ রাখা হচ্ছে জ্বালানি তেল। স্থানীয় সময় সোমবার ভোরের মধ্যে ক্যারিবীয় উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে ভয়াবহ এই হারিকেন তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। এ সময় উপকূলীয় অঞ্চলে 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে হারিকেনটি দক্ষিণ পূর্ব বার্বাডোস উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে।
2004 সালের হারিকেন ইভানের পর অঞ্চলটিতে এটি সবচেয়ে ভয়াবহ হারিকেন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বেরিলের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এতে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতার খণ্ডিত অংশ প্রচার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি। মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর, বললেন দেশের আইনের মধ্যে থেকে ট্রেন পরিচালিত হবে। এবং ভারী বর্ষণে বন্যার শঙ্কা, পাহাড়ি ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ। রাজধানীতেও বৃষ্টি, বজ্রপাতে নড়াইলে 3 জনের মৃত্যু। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইনান, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।